বিএনপি জীবনে কখনো মুনাফিকি করে নাই, কারোর সাথে করে নাই। আপা সত্য নাকি সালাউদ্দিন ভাই সত্য নাকি সংবিধান সত্য? তিনি তো সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছেন, আপা অবশ্যই সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছেন না। আপা নিজের মতন করে বলতেছেন। এখন তাইলে আপা আমাকে উত্তরটা দিবেন। উনার কনফিডেন্টলি বলা দরকার সালাউদ্দিন ভাই মিথ্যা, আর উনার বলা দরকার আমি ছলচাতুরিতা করছি, আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি। তুমি কেন বলবা? তোমার সময় তুমি বলবা, খালি ড্রাম তুমি তোমার সময় বলবা, এটাই তুমি লিখে রাখো। খালি ড্রাম রিলে করে শোনো, আপনি তুমি তোমার সময় বলো। খালি ড্রাম বাজে না বাজে না এই ভয় আপনি আমাদেরকে দেখাচ্ছেন। দিস ইজ ভেরি আনফরচুনেট। আপনারা 17 বছর লিটারালি কিছু করতে পারেন নাই। দিস ইজ দি প্রবলেম। এটা জেনারেশনাল গ্যাপ। এই প্রবলেমের কারণে বাংলাদেশের সমস্যাগুলো সমাধান হচ্ছে না। হবে এই জেনারেশনটার অলরেডি তো মানে তারা একটা লম্বা সময় দেশকে সার্ভ করেছেন। জেনারেশনাল গ্যাপটা ফিল আপ হলেই দেখবেন প্রবলেমের সমাধানগুলো হবে, কারণ তারা প্রবলেমকে অ্যাড্রেস করতে চায় না। আপনি যত উদারতা দিয়ে প্রবলেমকে অ্যাড্রেস করবেন, তারা এই উদারতা বুঝবেই না, লিটারালি বুঝবে না। কারণ তারা ইভেন আরেকটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে পলিসি নিয়ে কথা বলবে কিভাবে ভাই? বিরোধিতা করেই তো কুল পায় না। আমি নাম ধরে ধরে সিন্ডিকেট বলতে পারি, কোন কোন এই এটার কি বলে, কোন বাস স্ট্যান্ড, কোন টেম্পো স্ট্যান্ড কে দখল করছে, এগুলো রিপোর্ট আছে, স্ট্যাট আছে। এবং এমন একটা অভিশপ্ত দল, সরি ফর দি ওয়ার্ড, এমন একটা অভিশপ্ত দল, আপনি গুগল করে দেখেন, রিপোর্ট পাবেন। সে তার প্রিভিয়াস যে মহাসচিবের বাসায় গিয়ে সাদাবাজি করছে, খন্দকার দেলোয়ার হোসেন। এগুলো আমরা বলতে চাই না ভাই। বিরোধিতা করে কি হবে বলেন? এই বিরোধী দিয়ে কি হবে? আমার পেটে ভাত জুটবে? ওই রাজনীতি তো আমরা এখানে করতে আসি নাই। বাট আনফরচুনেট, দেখেন তেলের সিন্ডিকেটের প্রসঙ্গ কই থেকে কই চলে গেছে। আমরা বাচ্চা, আমরা কাচ্চা, আমরা ছোড়ো, আমরা হাঁটতে জানি না, বসতে জানি না, শুইতে জানি না। তাদের স্টেটমেন্ট আছে না, এই যে আন্দোলন প্রমাণ পার্থ ভাই কত বড় বড় বক্তব্য দিলেন না? তার তো 5 আগস্ট স্টেটমেন্ট ভাইরাল হয়েছে, শুনে দেখেন কি বলছে। কাজেই দেখেন ভাই, আমরা এই যে এই ভাইস ভার্সা রোলে থাকতে চাই এবং এগুলোতে আমরা অভ্যস্তও না, এই আলোচনাতে আমরা অভ্যস্ত না। আমরা একটা কথা বলতে চাই, ধরেন আমি বলছি না, যেটা দিয়ে শেষ করছি, আমার সংস্কারের সমস্যা, আমার সংস্কার শব্দের সমস্যা না, তাহলে আপনার সংস্কার শব্দের সমস্যাটা কি? আপনি 31 দফায় যে ধরনের কমিটমেন্ট করছেন, সেগুলোকে কেন বরখলাপ করতেছেন? আপনার তো 31 দফা কি? 31 দফা হচ্ছে আপনার জন্য একটা হলি বুকের মতন বানাইছেন আপনি উঠতে বইতে খাইতে শুইতে সবাই 31 দফা পড়াইছেন না? এবং আপনি বলছেন কি এই 31 দফাটি হচ্ছে আপনার ম্যানিফেস্টো রিফ্লেকশন। দেখেন একদম স্টেটমেন্ট, আপনি যে ম্যানিফেস্টোটা দিচ্ছেন সেটারই একটা গ্রেটার ভার্সন বা শর্টার ভার্সন হচ্ছে আপনার, মানে এই 31 দফার শর্টার ভার্সন বা গ্রেটার ভার্সন হচ্ছে আপনার ম্যানিফেস্টো। তাহলে আপনি আপনার ম্যানিফেস্টোর ইচ অ্যান্ড এভরি ক্লজ আপনি ডে বাই ডে বসে বসে আপনি সংসদে ভায়োলেট করতেছেন। আমার দিকে তাকানো দরকার, নিজের দিকে তাকে একটা বার প্রশ্ন করেন না। ধরেন আমি প্রশ্ন করলাম না, এই মঞ্চে আমি নাই, আই এম নো ওয়ান। আপনার কাছে আপনার একটা জব দিতে আসছে না, আপনি আইনের সামনে দাঁড়াই দেয় না, আপনি আপনার বাসায় গেলে লোকজনের সাথে কথা বলেন না, তারা বলেন আপনাকে যে 31 দফায় তো প্রথম দফায় লিখছিলেন যে সংবিধান সংস্কার গঠন করা হবে, পরিষদ গঠন করা হবে। তো সে কথা তো আপনি লিখছেন ভাই, আমি লিখে দিই নাই তো। 31 দফা আপনি লিখে দিচ্ছেন, আপনি নিশ্চয়ই লিখে দেন নাই, আমিও লিখে দেওয়ার কথা না। আমি তো নাগরিক কমিটি করি, পার্টি করি ভাই। আপনার লেখা 31 দফা, আপনি বললেন স্থানীয় সরকার আপনি যারা তারা যেন তেনভাবে ইয়া করবেন না, এবং স্পষ্ট তো লেখা যে আপনি ইয়া করবেন না, আপনি এই কি বলে স্থানীয় সরকার যে ইয়াগুলোতে আছে সেখানে আপনি প্রশাসক নিয়োগ দিবেন না, তার কথা। সেটা মেলে ধরলাম ক্রাইসিস মোমেন্ট ছিল, 300 এমপি পালাই গেছে, সকল চেয়ারম্যান ইয়ারা সব পালাই গেছে ভাই। এই ক্রাইসিস মোমেন্টে তো আপনি অক্সিজেন দরকার, অক্সিজেন দিবেন, ওটা জান বাঁচানো ফরজের মতন অবস্থা ছিল। আপনি তো ইলেক্টেড গভর্নমেন্ট, 2/3 মেজরিটি পাওয়া দল না আপনি, তাহলে আপনি নির্বাচন দেন। আপনি দিচ্ছেন প্রশাসক, এবং এমন এমন প্রশাসক দিচ্ছেন, এই প্রশাসকরা প্রশাসনের চেয়ারে বসে আবার ইয়া করতেছে, নির্বাচনের প্রচার প্রচারণা চালাইতেছে, তার মানে অভিলাষ ইয়া ব্যয় করতেছে যে আমি আমার ইচ্ছা আমি এখানে মেয়র হব। এভাবে ক্রেডিবিলিটি করবেন, এভাবে করে রাষ্ট্র চালাবেন, চালাতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এইভাবে করে রাষ্ট্র চালাবেন, এটা ব্যাকফায়ারিং তো আজকে নাও কালকে নাও আসছে তো, এই ফর্মুলাতেই আসছে। এবং দেখেন আমি যে কথাটা বলেছিলাম যে বারবার তারা আমাদেরকে সংবিধান দেখায়, আমরা তো সংবিধান নির্বাচনের আগে বিএনপির যে অবস্থান, যে সব কমিটমেন্ট, আপনার কি মনে হয় যে সেখান থেকে বিএনপি পুরোপুরি 100% সরে গেছে? 100% সরে গেছে। বলে দেই কিভাবে সরে গেছে। আচ্ছা, তাদের আইনবিদ কে? আর তাদের পক্ষ থেকে সংবিধানের রিপ্রেজেন্টেশন কে করে? আমি ফার্ম করে বলতেছি না, আইনমন্ত্রী করে। কিন্তু আইনমন্ত্রী তো আমরা বস্তুত দেখি না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখি। আমার কোনো সমস্যা নেই, তিনি আইন কমিটির সদস্য, করতেই পারেন। এখন দেখেন তিনি যেই ব্যাখ্যাগুলো বিবৃতিগুলো দেন, তিনি তার আগের দিন কি ব্যাখ্যা দিয়েছেন? তিনি তার আগের দিন সেমিনারে ব্যাখ্যা দিয়েছেন। তার আগে তিনি ঐকমত্য কমিশনের আলোচনায় কি ব্যাখ্যা দিয়েছেন খেয়াল করে শুনেন। ঐকমত্য কমিশনের আলোচনায় তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই গণভোট, খেয়াল করে শুনেন, এই গণভোট সাংবিধানিকভাবে বৈধ হবে কিনা, বিধিসিদ্ধ হবে কিনা। তিনি এটার ব্যাখ্যা কি বলেছেন জানেন? তার মুখশ্রিত কথা, 5 অক্টোবর সংসদ কমিশন আলোচনার ফুল আলোচনা লাইভে আছে, কোনো কাটপিস বলবো না, পুরোটা শুনে দেখেন। আমি এই মঞ্চে বসে চ্যালেঞ্জ করলাম, এখনো সময় আছে, আপনারা চাইলে আমাকে চ্যালেঞ্জ করতে পারেন। তিনি বলছেন যে এই সংবিধানে এই মর্মে গণভোট করা যাবে না, এ ধরনের কোনো কথা কি লিখিত আছে?
যদি গণভোট করা যাবে না এই মর্মে কোনো কথা লেখা না থাকে তাহলে গণভোট করা যাবে, এটা তার ব্যাখ্যা। তারপর তিনি সেমিনারে কি বলছেন, তার মুখের কথা শোনেন, তিনি জাস্টিফিকেশন দিচ্ছেন, তিনি সংবিধানবিদ, সংবিধান থেকে তিনি জাস্টিফিকেশন দিচ্ছেন। আর্টিকেল 7 যেখানে সুপারসিড করেছে কাকে, জনগণকে, জনগণের সার্বভৌমত্বকে সুপারসিড করা হয়েছে, জনগণকে বলা হয়েছে তার অভিলাষ, তার আত্মবিশ্বাস, হ্যাঁ। তার অভিপ্রায়, এটাই হচ্ছে সংসদ, এটাই হচ্ছে সংবিধান। সংবিধান কি, আমরা 3 জন জনগণ রাষ্ট্রের, আমাদের মতন 3 কোটি জনগণ, আমাদের মতন 9 কোটি জনগণ, 16 কোটি জনগণ যদি বলে এটা সাদা কাগজ, কোথাও কিছু লেখা নাই, এটা সংবিধান, এটা সংবিধান। যদি বলে এটা সংবিধান না, এটা সংবিধান না, দিস ইজ হাউ ইট গোজ। এটা রকেট সাইন্স না, এটা বুঝতে হলে খুব বেশি। এবার উদাহরণ দিব, আমি হিস্ট্রি থেকে উদাহরণ দিব। কাজেই দেখেন, তিনি বললেন সেমিনারে, তাকে সেভেনে প্রশ্ন করা হলো, তিনি বললেন আর্টিকেল 7 অনুযায়ী যেহেতু এটা মানে গণমানুষ কিভাবে করে তার মত প্রকাশ করে তার ব্যাখ্যা, তিনি বলেছেন গণঅভ্যুত্থান, রেভুলেশন, এনাদার ওয়ান ইজ জাতীয় সংসদ নির্বাচন, অ্যান্ড এনাদার ওয়ান ইজ রেফারেন্ডাম। এবং তিনি ব্যাখ্যা দিচ্ছেন, তিনি বলছেন আর্টিকেল 7 অনুযায়ী এই রেফারেন্ডাম সাংবিধানিকভাবে বৈধ। আপা বলছেন বৈধ না, এখন আপনি বলেন দুজনই বিএনপি করে, কার কথা নিব? আইদার আপা বলুক, আইদার আপা আজকে ঘোষণা দেখ, আমি শোনাবো এই ব্যাখ্যা, আমার কাছে ভিডিও আছে। আপা তাহলে ব্যাখ্যা দেখ, সালাউদ্দিন ভাই ভুল বলছে, দুইজন তো প্যারালাল রাইট থাকার সুযোগ নাই, সাংবিধানিক প্রশ্ন, আইদার সে রাইট হবে আর আপা রাইট হবে। কিন্তু সংসদের বক্তব্যটা কি? বক্তব্যটা সংসদের বক্তব্য তো আমি ব্যাখ্যা দিচ্ছি, আমি এটা ব্যাখ্যা দিব। তিনি কি বললেন, তিনি বললেন যে এই রেফারেন্ডাম যদি অনুষ্ঠিত হয় এবং রেফারেন্ডাম যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে নির্বাচিত সদস্যরা এই হায়ের সাথে রিলেটেড যে কর্মসূচি আছে সেটা বাস্তবায়নের জন্য বাধ্য থাকবে, বাধ্য, কোট আনকোট। তাইলে আপা সত্য নাকি সালাউদ্দিন ভাই সত্য নাকি সংবিধান সত্য? তিনি তো সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছেন, আপা অবশ্যই সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছেন না, আপা নিজের মতন করে বলতেছেন। এখন তাইলে আপা আমাকে উত্তরটা দিবেন এবং উত্তরটা প্রিসাইজ হওয়া দরকার। ওনার কনফিডেন্টলি বলা দরকার সালাউদ্দিন ভাই মিথ্যা, আমি সত্য, আর ওনার বলা দরকার আমি ছলচাতুরিতা করছি, আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি। আমি তাদেরকে অনুজ হিসেবেই ওই সাব্যস্ত করছি, ওইখানে যুক্তির কথা বলতে সবাই পারে, কিন্তু ওই যে বলে না যে খালি ড্রাম বাজে বেশি, ভরা ড্রাম কিন্তু বাজে না। প্রত্যেকটা ইতিহাস এই প্রত্যেকটা জায়গায় আপনি 5ই আগস্ট থেকে আপনি যদি আজকে পর্যন্ত আপনি এই ছাত্রদের, এই বৈষম্য বিরোধী, তথাকথিত বৈষম্য বিরোধী, সবাই না, যারা বৈষম্য বিরোধী সত্যিকার অর্থে তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এই তথাকথিত বৈষম্য বিরোধীরা যে ধরনের কথা বলতো, যে অর্বাচীন হিসেবে আমাদেরকে সাব্যস্ত করত, এটা বলার মধ্যে পড়ে না। আমাদের সিনিয়ররা চুপ ছিল, আমরাও বাধ্য হয়ে চুপ থেকেছি, এবং আমরা স্বীকার করি তারা সামনের দিকে তারা ছিল, তারা যে মানে মৃত্যুকে সামনে নিয়ে তারা নেমেছিল, আমরা এটা অস্বীকার করি না। কিন্তু তারা যা তাও বলে, যারা তা না যা তা না সেটাও বলে। আমার কথা হলো, বাবারা আইন মাইনা তোমার শপথ নিতে বলছিল কারা? আপনারা। আইন মাইনা তুমি শপথ আমি বললেই তুমি নিবা, আমি বললেই তুমি নিবা। আমি তো এখন তাহলে বলতেছি যে ট্রুথ আর মেজরিটি যা বলে তুমি তাই করো, তুমি তা করছো না কেন? প্লিজ তুমি চুপ করো, প্লিজ তুমি, আমি তোমাকে ভদ্র ছেলে জানি, বাট তোমার সময় আমি একটা কথা বলি নাই, তুমি একদম চুপ করবা এখন। কোনো সমস্যা নাই, আপনি ঝাড়ি দিয়েন না। না অবশ্যই তুমি এইভাবে কথা বলো কেন? আমি তোমার সময় একটা কথা বলি না, এটা ম্যানার্স, এটা ম্যানার্স। আমি ম্যানার্সই দেখাচ্ছি। তো সেটা এখানে অবশ্যই তুমি ছেড়ে দিতে পারো না। এখানে কথা বলার আগে চিন্তা করবে যে আমি কতটুকু ম্যানার্স আমি বলতে পারি। ইতিহাস বলছি, তুমি কেন বলবা? তোমার সময় তুমি বলবা, তুমি তোমার সময় বলবা, এটাই তুমি লিখে রাখো। আমি খালি নাম বলছি, তোমার সময় আরো তুমি কঠিন কথা বলো, সমস্যা। তুমি চিল্লাইছো এতক্ষণ, পুরো চিল্লাইছো, এতক্ষণ পুরোটা চিল্লাইছো। তুমি নিজে তোমার ভাষণটা তুমি রিলে করে শোনো, তুমি তোমার সময় বলো। খালি নাম বাজে না বাজে না, তুমি এত ভালো নাম তোমার সময় বলো, তুমি তোমার জায়গায় বলবা, তুমি আমার জায়গায় কথা বলতে আসবে না। আমি তো একটা শব্দ বলি না, আপনি কি আই কারণ সবাই শুনতেছে, এখন ডিবাঙ্ক করুক। আপনার কথা হলো যে ওইখানে প্রত্যেকটা ব্যাপারে বিএনপি আর্গুমেন্ট করছে, এটা করা হবে, এটা করা হবে না। আপনারা প্রত্যেকেই সাক্ষী আছেন, আপনি একজন সাংবাদিক। তো এখন যেটাই আপনি বলেন না কেন, যা কিছু হারায় গিন্নি বলেন, ওইটা বললে তো কোনো কাজে দিবে না। বিএনপি জীবনে কখনো মুনাফিকি করে নাই, কারোর সাথে করে নাই। আপনি খালেদা জিয়ার মুখের মধ্যে নিজের মুখ লাগায় কথা বলতেছেন কেন? আপনাকে এই স্পর্ধা কে দিছে? আমরা তো আপনাদের এই স্পর্ধা দেই নাই। আপনি একটা গণভোট কোন আইনের মধ্যে আছে? আপনার একটা গণভোটের জন্য আরেকটা গণভোট দরকার, যে এই গণভোটটা হতে পারবে কিনা, যেহেতু আইনে নাই। আপনার জনগণের ভোট নিতে হবে যে আপনি গণভোট করতে পারেন কি পারেন না। আপনি এটা নেন নাই, আপনি এক চান্সে গণভোট আপনি নিয়ে ফেলছেন। আপনি এটার মধ্যে যা খুশি তাই ঢুকাই দিয়ে আপনি নোট অফ রিসেন্ট সব বাদ দিয়ে আপনি নিয়ে ফেলছেন। আপনি মনে করছেন এই কথা তো বিএনপি প্রথমেই বলছে যে 2/3 মেজরিটিতে কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনারা ফলাফল আগেই যায় না, আপনারা আগেই চিৎকার চেঁচামেচি করে
রাজুতে আয়, মধুতে আয়, অমুকখানে আয়, শাহবাগে আয়, শুরু করে দিলেন। শুরু করলে কি হবে? আমি কি একলাই মারা যাব? আমার না হয় আমি আবার রাজপথের বিরোধী দল হবো, আপনার কি হবে? আসবে তো, মামুরা খাড়ায় আছে রাস্তায়, তো তাহলে আপনার কি হবে? আপা যেটা বলছেন যে তারা সবকিছু মানতেছে বলে, কিছু মানতেছে না, একদম ভুয়া আলোচনা, একটুও মানতেছে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, যেগুলো মানতেছে সেগুলো কি জানেন? সেগুলো হচ্ছে যে ওই যে এরকম যে তোমার শরীরের হাতের নখ, চুল সব কিছু থাকবে, খালি কিডনিটা নিয়ে যাব, ফুসফুসটা খালি নাই করে দিব। তবে এটাকে মানা বলে না, বুঝছেন? মানতে হইলে পরিপূর্ণভাবে মানতে হয়। আপা যে কথাগুলো বলছেন, দেখেন সংবিধান মুখস্থ করার কথা বলছেন, আমি প্রত্যেকটা ক্লজ ধরে ধরে কথা বলছি। আপাই বরঞ্চ একটাও ক্লজ ধরে কোনো রিপ্লাই আমাকে দেন নাই, এখন পর্যন্ত দেন নাই। আমি হিস্ট্রির কথা বলছি, আমি যে জায়গা থেকে শুরু করছি, আপা তার 2 বছর আগে থেকে ব্যাখ্যা দিচ্ছেন। ভাই 2 বছর আগের ব্যাখ্যা নিয়ে তো আমার কোনো প্রবলেম নাই, আমার কোনো প্রবলেম নাই। সিপাহী বিপ্লবের কনটেক্সট এবং ওই সময়ের যে মানে ক্রাইসিস, এই ক্রাইসিস আমরা জানি, জেনেই বলতেছি, না জেনে বলতেছি না একেবারে। আপনারা আমাদের থেকে অনেক বয়স্ক, বারবার এটা বলার চেষ্টা করেন যে আমার জন্ম হয় নাই, তার জন্ম হয় নাই, কারোই জন্ম হয় নাই। তখন এটার মানে কখনো এটা না যে মানে জন্মের সাথে কারো জানা অজানা আসলে ম্যাটার করে না, ভ্যারি করে না। এরপর বললেন কি সব দল মিলে যদি এক হইতো, সব দল মিলবে কিভাবে? আপনারা সব দল মিলে গণভোট দিলেন না? ওই সময় নাকি ব্যাখ্যা দেওয়া হয়েছে, নির্বাচনের আগের দিনও তারেক রহমান সাহেব জনসভায় বললেন যে গণভোটে হ্যাঁ দেন। এটাকে বলে স্পষ্টত মুনাফিকি। এইটারে ভাই নতুন ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, আমার ব্যাখ্যা নেওয়ার দরকার নাই। জনগণ যেটা বুঝবে তারা এটা রায় দিবে, আমি নতুন করে আর কিছু বলবো না। মানুষ তো শুনতেছে সব, এবং এই ইতিহাস তো একেবারে এমন না যে মানে 200 বছরের আগের ইতিহাস, একেবারে তরতাজা ইতিহাস, সব ভিডিও টিডিও এখন তো মানে সামনে চলে আসতেছে। এরপর দেখেন খেয়াল করে, খুবই মানে ফানি আলাপ, মামুরা দাঁড়ায় আছে, তো দেখবো না কি হয়, আমরা তো আমাদের মতন করে থাকবো। ভাই এটাকে এই ভয় আপনি আমাদেরকে দেখাচ্ছেন, দিস ইজ ভেরি আনফর্চুনেট। আপনারা 17 বছর লিটারেলি কিছু করতে পারেন নাই। আমার স্টেটমেন্ট নেওয়া দরকার নাই, আপনি আপনাদের স্টেটমেন্ট নেন। রিজভি ভাই বলছে, পার্থ ভাইরা বলছে,